আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন আজ দেশে ফিরেছেন, 2 জন ঢাকায় আর 12 জন নামছেন চট্টগ্রামে। জুলাই অভ্যুত্থানে স্মারক হিসেবে গণভবনকে জাদুঘর করতে বিশেষজ্ঞ কমিটি হচ্ছে। মন্দির মাজারে হামলা সমর্থনযোগ্য নয় বললেন উপদেষ্টারা। স্বাধীন দেশে বিদেশিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে বিএনপির হুঁশিয়ারি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উস্কানিমূলক অভিযোগ। ফেডারেশনগুলোকে জবাবদিহির আওতায় আনতে কঠোর অবস্থানে সরকার, নতুন করে দুর্নীতির সুযোগ নেই বললেন উপদেষ্টা। এবং চ্যানেল আই ও প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা, শিক্ষা গবেষণার নতুন মাত্রা যোগ করবে আশা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে রোববার কমিটি গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। গণভবন পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা জানিয়েছেন জাদুঘর নির্মাণে আগামী সপ্তাহে কাজ শুরু হবে। তারা বলছেন মন্দির এবং মাজার সহ বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক পদত্যাগের বিষয় কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালটির বিশেষায়িত ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। রোগীর পাশাপাশি স্বজন এবং চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে আইসিইউতে চিকিৎসাধীন মাথায় গুলি লাগা 4 শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ নেন ডক্টর ইউনূস। হাসপাতালের পরিচালক আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সেই সময় হাসপাতালটিতে ভর্তি সবার সুচিকিৎসার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক। স্বৈরাচারী সরকারের পতনের পর স্বাধীন দেশে অন্য কোনো দেশে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওদিকে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি নেতারা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সবগুলো ফেডারেশনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কঠোর অবস্থানে সরকার। তিনি বলেন, নতুন করে দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ নেই, সবখানেই ফেরানো হচ্ছে স্বচ্ছতা। ইমেজ সংকট কাটাতে মাঠের সাফল্যের পাশাপাশি সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে বলেছেন ক্রীড়া উপদেষ্টা। রিপোর্টে আরো জানাচ্ছেন আরিফ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সর্বকনিষ্ঠ সদস্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্ব তার কাঁধে। আর 10 জন তরুণের মতো শিক্ষা জীবনে তারও ছিল ক্রিকেট ফুটবলে দারুণ আগ্রহ। এখন পুরো দেশের সব ধরনের ক্রীড়া নিয়েই ভাবতে হচ্ছে তাকে। নতুন সরকার দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করার আওতায় অন্য সব বিভাগের সাথে ক্রীড়াঙ্গনও রয়েছে।
কিভাবে সেখানে কাজ করা হচ্ছে, কি হবে নতুন দিক নির্দেশনা, সেসব নিয়ে জানালেন আসিফ মাহমুদ। বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে। জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে এবং তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ক্রিকেট আঙ্গনের রদবদল দৃশ্যমান, ফুটবলে তা কিছুটা কঠিন। রয়েছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা। তবে নতুন সরকারের সংস্কার প্রকল্পে অন্য ফেডারেশনগুলোতে সব ধরনের জটিলতা দূর হবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু বাংলাদেশ থেকে সরে গেলেও সে আসরে নারী ক্রিকেট দল পারফরম্যান্সের উজ্জ্বলতা দিয়ে ইমেজ ফেরাবে বলে আশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ক্রীড়া বিষয়ে সম্পূর্ণ সাক্ষাৎকারটি আজ রাত 10:30টায় দেখবেন চ্যানেল আইতে। বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেয়া 57 বাংলাদেশির মধ্যে 14 জন দেশে ফিরেছেন। এদের মধ্যে 2 জন ঢাকায় আর বাকি 12 জন নামবেন চট্টগ্রামে। প্রিয় দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইফতেখার উদ্দিন, যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। ইফতেখার, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যেমনটা সংবাদেই জানলাম যে 57 বাংলাদেশির মধ্যে 2 জন ঢাকা এবং 12 জন চট্টগ্রামে নামবেন। তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ অবস্থা যদি আমাদেরকে একটু জানান। সাইদুর, আপনি জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্র জনতার আন্দোলন হয়, সেই আন্দোলনে 19শে জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি বিক্ষোভে অংশ নিয়ে 57 জন বাংলাদেশি আসলে সেই দেশটির আইনের আওতায় সাজাপ্রাপ্ত হন। তার পরিপ্রেক্ষিতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের শেখ আবু জায়েদ বিন নাহিয়ানের বিশেষ ক্ষমার অনুসারে সেই 57 জনকে ক্ষমা করা হয় এবং তাদের মধ্যে আজকে বাংলাদেশে আসছেন 14 জন। এই 14 জনের মধ্যে 2 জন ঢাকায় এসে নেমেছেন এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে, আর যে 12 জন, বাকি 12 জন চট্টগ্রামে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে আমরা জানতে পেরেছি। বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল দিয়ে তাদের আগমনের কথা রয়েছে। আমরা সেই লিস্টটি আসলে আমরা জানতে পেরেছি যে কারা কারা আসবেন। তাদের মধ্যে আসলে যে 14 জন রয়েছেন, এই 14 জনের মধ্যে যাদের বাড়ি 14 জনের মধ্যে রয়েছেন জনাব আবু জাহের এবং এমডি সোহেল আহমেদ। এরা 2 জন আসলে ঢাকায় নামবেন, আর বাকি যারা আছেন 12 জন তারা চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালে মানুষজনের সমাগম। আমরা ধারণা করছি যে
কিছুক্ষণের মধ্যেই বোর্ডিংয়ের যে কাজকর্ম রয়েছে ইমিগ্রেশনের সেটা ইমিগ্রেশন শেষ করে তারা আসবেন, কারণ ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দরে কিছু কাগজপত্রের কিছু কাজ থাকে, সেই কাজগুলো শেষ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা আসছেন, কিন্তু আমরা যেই 2 জনের জন্য অপেক্ষা করছি তারা এখনো এসে উপস্থিত হননি। এদের মধ্যে এমডি জাহের এবং সোহেল আহমেদ আসবেন। তারা দুজনই হলো এয়ার অ্যারাবিয়ার G9571, আর আরেকজন হলো এয়ার অ্যারাবিয়ার G9510 ফ্লাইটে বাংলাদেশে আসছেন। এই যে এই অবস্থায় আসলে একই জিনিস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 12 জন থাকবেন যারা চট্টগ্রাম নামবেন, আর যেই 2 জন ঢাকায় নামবেন তারা, আমি জানতে পেরেছি একজনের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে, তো তার জন্য স্বজনরা অপেক্ষা করছেন। চারপাশে অনেক ভিড় এবং নিরাপত্তা বাহিনী রয়েছেন। আমরা এখানে কিছু মানুষজনকে দেখতে পেয়েছি যারা আসলে এই প্রবাসী যারা প্রতিবাদকারী, তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পর আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। আর আমি একটু জানিয়ে রাখি যে আজ যে 14 জন আসছেন তাদের মধ্যে 2 জনের নাম আমি ইতিমধ্যেই বলেছি, যেমন জনাব জহির, তারপর সোহেল আহমেদ। এছাড়াও এয়ার অ্যারাবিয়ার হলো 3L061 ফ্লাইটে আসছেন আরও 12 জন। তাদের মধ্যে আছেন মোহাম্মদ শাহজাহান, আসকান্দার হোসেন, মোহাম্মদ হারুন, সাইদুল হক, বিশ্বজিৎ দে, জুয়েল হক, জাহাঙ্গীর আলম, আশরাফুল আমিন, মহারাজউদ্দিন রাসেল, মোহাম্মদ রাকিবুল হাসান, কাউসার উদ্দিন এবং মাইনুল ইসলাম আমান সহ মোট 14 জন। তো আমরা একটু অপেক্ষা করতে হচ্ছে যে বিস্তারিত তথ্যের জন্য জানতে, যে তারা আসলে নামার পর তাদের কি প্রতিক্রিয়া হবে সেটা জানার জন্য আমরা সাংবাদিকরা অপেক্ষা করছি। এবং বিমানবন্দরের বাইরেও বেশ কিছু মানুষজন জড়ো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো। তো সাইদুর, আর কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এখানকার এসি অনেক ধন্যবাদ আপনাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সময় বাস্তবতায় শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার লিম কক উইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। এমন উদ্যোগে দুদেশের সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেখুন আলিম আল রাজির রিপোর্টটি। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের অগ্রযাত্রা আর হাল আমলের চতুর্থ শিল্প বিপ্লব। বিশ্বায়নের এই যুগের চাহিদা তাই বিশ্বমানের কর্মী ও নাগরিক। এমন বাস্তবতায় বিকল্প নেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়। এগিয়ে চলার প্রত্যয়ে এবার চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লিমকক উইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। পরে বিশ্ববিদ্যালয়টির নানান কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় শেষে সমঝোতা স্মারক সই। আশা করি এই সিগনেটারির মধ্য দিয়ে বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের ইমেজ আরও বাড়বে, সেই সাথে বাংলাদেশি স্টুডেন্ট অনেক বেনিফিটেড হবে। আমি প্রত্যাশা করি চ্যানেল আইয়ের মাধ্যমে মালয়েশিয়ার সাথে এই সম্পর্কের আরও উন্নয়ন ঘটুক। We are very proud as Limkok University has been 35 years in Malaysia, in Africa, in Cambodia, in Nepal, Sri Lanka, and also many parts of the world, including the UK. So we are very happy today. Channel I want to be part of this transformation, and I hope Channel I and wish Channel I could be a big partner in this to transform Bangladesh nation. Today's signing of MOU, which embark a new journey for both of us. We also believe that Channel I, the managing director, Mr. Mukti, also the founder of the Nature Foundation of Bangladesh, and is going a lot of initiative. পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সম্ভব বলে মন্তব্য করেছেন ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক
বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাধা ধরা যেই আমরা যে নানা ধরনের শিক্ষা দিয়ে থাকি তার বাইরে গিয়ে এখানে কিন্তু নানা ধরনের নানা বিষয় নিয়ে কিন্তু এই ক্রিয়েটিভ টেকনোলজির যে শিক্ষাটা এখানে হচ্ছে, গতানুগতিক শিক্ষার বাইরে কিন্তু যেতে হবে আমাদের। সেই জায়গাটায় আমি বলবো যে মালয়েশিয়ার এই ইউনিভার্সিটি কিন্তু একটা বিশাল যুগান্তকারী একটা কাজ করছে গত 43 বছর যাবৎ, এবং আমি মনে করি যে আমরা যদি এর সাথে এক হতে পারি এবং এই ধরনের ইউনিভার্সিটির সাহায্যে আমরা যদি বাংলাদেশে নানা ধরনের কর্মকাণ্ড করতে পারি, তাহলে কিন্তু ওইটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য একটা বিশাল উপকার হবে। সেটা কিন্তু একটা আমি বলবো একটা খুবই ফলপ্রসূ একটা ইম্প্যাক্ট তৈরি করবে বাংলাদেশে যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য। এবং এই কাজটি কিন্তু করার জন্য আমরা একটা MOU সাইন করেছি, এবং সেটার মাধ্যমে চ্যানেল আই এবং আমরা এই কাজটিকে এগিয়ে নিয়ে যেতে চাই একসাথে, বাংলাদেশের এই তরুণ সমাজকে যাতে আমরা ভালোভাবে একটা অ্যাড্রেস করতে পারি এই ধরনের একটি শিক্ষা ব্যবস্থা দিয়ে। এমন উদ্যোগে শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতা খাতে সমৃদ্ধি ও গতিশীলতা আসবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলিমাল রাজি, চ্যানেল আই, মালয়েশিয়া। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রতিবেশী দেশ ভারতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। এতে অন্তত 5 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। মণিপুরে জিরিবাম জেলায় ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে 4 জন নিহত হন। শুক্রবার বিদ্রোহীদের ছোড়া রকেটের বিস্ফোরণ ঘটেছে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোয়েরেঙ্গের বাসভবনের কাছে। ভয়াবহ এই সহিংসতার পর জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা চলাকালে একসঙ্গে 5 জন বা তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং কেউ অস্ত্র বহন করতে পারবেন না, এমনকি অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরেও বের হতে পারবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার তীব্র গরম এবং অতিবর্ষণের কবলে পড়েছে মরিচ চাষ। বৃষ্টির পর গরমের কারণে পচা রোগে মরিচ গাছ শুকিয়ে যাচ্ছে। বাজারে মরিচের দাম ভালো পেলেও ফলন ভালো না হয় হতাশ চাষিরা, লোকসানের আশঙ্কা করছেন তারা। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদী গর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি, শত শত স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আগস্ট মাসে কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন করেছে জাতিসংঘের খাদ্য কৃষি বিভাগ FAO। প্রতিবেদন অনুযায়ী আগস্টে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক কমে 102.07 পয়েন্টে নেমে এসেছে। জুলাইয়ে FAO নির্ধারিত সংশোধিত মূল্যসূচক ছিল 102.1 পয়েন্ট। এই সূচকে চিনি, মাংস ও শস্যের দাম ছিল নিম্নমুখী। তবে দুগ্ধজাত পণ্য এবং উদ্ভিজ তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
ভারত সফরের জন্য হোম অফ ক্রিকেটে টাইগারদের অনুশীলন শুরু রোববার। সফর নিয়ে ভারতীয় ধর্মীয় সংগঠনের হুমকিতে গুরুত্ব দিচ্ছে না বিসিবি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।